মধ্যপ্রাচ্যে ক্রমেই এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে উঠছিল ইরান। একদিকে তারা গড়ে তুলেছে মাটি ও সমুদ্রের নিচে শত শত মিসাইলের শহর, অপরদিকে তারা বিশ্ববাসীর চোখ আড়াল করে পাহাড়ের শত শত ফুট গভীরে পারমাণবিক স্থাপনা তৈরি করে চালিয়ে যাচ্ছিল পরমাণু অস্ত্র তৈরি করার জন্য কাঁচামাল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ, যেই কাজকে শুরু থেকে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য ও ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে মনে করে আসছিল। তাই তারা যে কোনো অজুহাত এবং উপায়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের জন্য বহু বছর ধরে নানা উপায় খুঁজতেছিল এবং পরিকল্পনা করতেছিল। অপরদিকে আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতিকে আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি হিসেবে মনে করছিল। তাই আমেরিকা ও তার মিত্ররাও বহু বছর যাবৎ ইরানের সাথে আলোচনার মাধ্যমে বিভিন্ন অযৌক্তিক শর্ত ইরানের উপর চাপিয়ে দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছিল। কিন্তু কোনো আলোচনাতেই ইরান পশ্চিমা বিশ্বের এই অযৌক্তিক শর্তের কাছে মাথা নত না করলে আমেরিকা বল প্রয়োগের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস ও ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে রেজিম পরিবর্তনের নীতি হাতে নেয়। আর এমনটাই বহু বছর ধরে চাচ্ছিল ইসরায়েল। আর আমেরিকার সেই নীতির অংশ হিসাবে গত 28শে ফেব্রুয়ারি হঠাৎ করেই ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ নেতৃত্বের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ব্যাপক বিমান হামলা শুরু করে। আর এই হামলার ফলে একদিনে কয়েক শতাধিক মানুষের প্রাণহানি ঘটে, এমনকি তারা একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক স্কুল ছাত্রীর প্রাণহানি ঘটায়। আরেকটি হামলা চালানো হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনির অবস্থান লক্ষ্য করে এবং এই হামলায় তিনি প্রাণ হারান। হামলার পরপরই ইরান পাল্টা জবাব দিতে শুরু করে। তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে, যার ফলে সেসব দেশে থাকা আমেরিকার ঘাঁটিগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, এই হামলা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? আমেরিকার বিরুদ্ধে ইরান এই সংঘাতে কতদিন টিকে থাকতে পারবে? মধ্যপ্রাচ্যে থাকা অন্য দেশগুলো কি এই সংঘাতে জড়িয়ে পড়বে কিনা, এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই পর্বে। সুতরাং আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ভিডিওটি যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে এখনই ফলো বাটনে প্রেস করে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেই হামলা শুরুর আগের প্রেক্ষাপট ও হামলার প্রেক্ষাপটটা কি ছিল। 2026 সালের 5 জানুয়ারি ওমানের মধ্যস্থতায় মাস্কাটে ইরানের সাথে আমেরিকার পারমাণবিক আলোচনা শুরু হয়। দফায় দফায় আলোচনা হলেও আলোচনায় কোনো অগ্রগতি না থাকায় আলোচনার ভেন্যু স্থানান্তর করে সুইজারল্যান্ডের জেনেভায় নেওয়া হয়। এই আলোচনায় আমেরিকা ইরানের উপর বিভিন্ন অযৌক্তিক শর্ত চাপিয়ে দিয়ে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধ করতে বললে ইরান তা মেনে নিতে অস্বীকৃতি জানায়, যার ফলে 20 ফেব্রুয়ারি কোনো চুক্তি ছাড়াই আলোচনা স্থগিত হয় এবং পরিস্থিতি সংঘাতের দিকে রূপ নিতে থাকে। 28শে ফেব্রুয়ারি হঠাৎ করে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী ইরানে ব্যাপক ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালাতে শুরু করে। প্রেসিডেন্ট ট্রাম্প এই অপারেশনের নাম দেন অপারেশন এপিক ফুরি, যাতে মূল লক্ষ্যবস্তু বানানো হয় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, কয়েকটি পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা এবং ইরানের শীর্ষ নেতৃত্বের অবস্থান। হামলার শুরুতেই সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষ জেনারেল এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও প্রাণ হারান। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই হামলার ফলে খামেনির মেয়ে, জামাতা ও নাতি প্রাণ হারিয়েছে এবং পরবর্তীতে খামেনির আহত স্ত্রী আহত অবস্থায় হাসপাতালে প্রাণ হারিয়েছেন। এছাড়া আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের কমান্ডার মোহাম্মদ পাকপুর, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ আব্দুর রহিম মুসাবি, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে সহ আরো গুরুত্বপূর্ণ সামরিক নেতা মারা যান। ইরানের নাতানজ, ফর্দ, ইস্পাহান পারমাণবিক স্থাপনার নিকটেও বিকট বিস্ফোরণের শব্দ স্থানীয়রা শুনতে পেয়েছেন। পারমাণবিক স্থাপনায় হামলার কথা ইরানের শীর্ষ নেতৃত্ব স্বীকার করেছেন এবং আইএইএ এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাছাড়া ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে টর্পেডো নিক্ষেপ করে জাহাজটি ডুবিয়ে দিয়েছে, যাতে 80 জনের অধিক প্রাণহানি হয়েছে। সংঘাতের দিনেই ইরান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়ে মুহূর্তেই নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। কিন্তু হামলার পরপর পাল্টা জবাব দিতে ইরানও দেরি করেনি। ইরানের সামরিক বাহিনীতে বিমান বাহিনী বলতে কিছুই নেই। তাদের কিছু যুদ্ধ বিমান আছে, তাও আবার সোভিয়েত আমলের, কিন্তু তা দিয়ে আধুনিক যুদ্ধে ইরান আমেরিকার বিরুদ্ধে আকাশপথে সমানে সমানে লড়াই করা তো দূরের কথা, এক মুহূর্ত টেকা যায় না। কিন্তু তারপরও তারা নিজেদের অবস্থান থেকে পাল্টা হামলা করতে শুরু করে। তাদের যে মূল সক্ষমতা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল মজুদ, সেটাকে ব্যবহার করতে শুরু করে। ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দ্বারা
ইসরায়েলের দিকে নিক্ষেপ করে, যেমনটা তারা এর আগের সংঘাতগুলোতেও করেছে। কিন্তু এবারের হামলা আগের হামলাগুলোর থেকে পার্থক্য ছিল এই হামলায় ব্যবহার করা অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারেনি। ফলে তা সরাসরি ইসরায়েলের ভূমিতে আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবং এখন পর্যন্ত 11 জনের প্রাণহানির কথা ইসরায়েল স্বীকার করেছে। তাছাড়া ইরানের হামলার বড় চমক ছিল ইসরায়েল অতিক্রম করে ইরানি ড্রোন ভূমধ্য সাগরে থাকা সাইপ্রাসে সরাসরি আঘাত করেছে, যেটা ছিল ইরানের জন্য একটি বড় সাফল্য। কিন্তু পরবর্তীতে ইরান সাইপ্রাসে হামলার এমন দাবি অস্বীকার করেছে এবং এটি ইসরায়েলের একটি ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছে। ফলস ফ্ল্যাগ অপারেশন বলতে আপনারা তো বোঝেনই যে নিজে শত্রু সেজে কোনো বন্ধু দেশের উপর হামলা করে সেই বন্ধু দেশকে ওই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে যুদ্ধের ময়দানে টেনে আনা, সেটাই হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন। আর এবারের ইরানের হামলা শুধু ইসরায়েল পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমান সহ বিভিন্ন দেশে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি ও দূতাবাস লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তাতেও ইরান ব্যাপক সফলতা পেয়েছে। কুয়েতে 3টি মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান, কিন্তু পরবর্তীতে কুয়েত এবং আমেরিকা যৌথ বিবৃতিতে দাবি করেছে বিমান 3টি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভুল করে ইরানি ক্ষেপণাস্ত্র ভেবে ভূপাতিত করেছে। তবে ইরানের দাবিটি যদি সত্যি হয় তবে এটি হবে আমেরিকার ইতিহাসে প্রথম ঘটনা যেখানে শত্রুদের আঘাতের ফলে কোনো F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। অপরদিকে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের হামলায় দূতাবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে সেই দূতাবাসটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও এসব দেশে ইরানি হামলা এখনো অব্যাহত আছে। সংঘাতের প্রথম দিকে অনেক বিশ্লেষক এই সংঘাতকে ক্ষণস্থায়ী বললেও এখন এটি দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে চলেছে, বিশেষ করে যখন আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি ইরানি যুদ্ধজাহাজকে সম্পূর্ণ অন্যায়ভাবে মার্কিন সাবমেরিন ডুবিয়ে দেয়। তখন সেটিকে আর সাধারণ সংঘাত বলা যায় না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা খুবই বিরল এবং আমেরিকাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো শত্রু দেশের যুদ্ধজাহাজ এভাবে ডুবিয়ে দেয়নি। এমন ঘটনায় ইরানও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তারাও মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় আরো হামলা জোরদার করেছে। এছাড়া ইসরায়েলে তারা এই প্রথম ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, যেটা খুবই ভয়ঙ্কর একটা অস্ত্র। আর এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়বে, কারণ বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জলপথ হরমুজ প্রণালী ওই অঞ্চলেই অবস্থিত, যেটা সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে। ইরান যদি এই প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তবে বিশ্ব জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে। গোটা ইউরোপে তেল গ্যাসের দাম বৃদ্ধি পাবে। সংঘাত বন্ধের জন্য আমেরিকার উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে। আর ইরান এমন একটি দেশ যাকে কখনো যুদ্ধ করে দখল করা সম্ভব নয়, কারণ এটি প্রাকৃতিকভাবে চারদিক দিয়ে পাহাড় ও সাগর দ্বারা সুরক্ষিত। আর গত কয়েক দশকে তারা নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার এতটা উন্নত করেছে যে তা দিয়ে তারা কয়েক বছর হেসে খেলে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। আর ইরানি যেই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করে তার একটার মূল্য মাত্র $20,000। আর একটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে যে ইন্টারসেপ্টর লাগে তার একটার দাম $4 মিলিয়ন। আর একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে এরকম সর্বোচ্চ 10টি ইন্টারসেপ্টর লাগে। তার মানে দাঁড়ালো একটা $20,000 ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে $4 মিলিয়ন খরচ হয়। আর এরকম হাজার হাজার ক্ষেপণাস্ত্রের শহর বানিয়ে রেখেছে ইরান। তাই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা প্রতিহত করতে গিয়ে ইসরায়েলের অর্থনীতি ধসে পড়বে। ফলে তারাও এই সংঘাত বেশি দূর এগিয়ে নিয়ে যেতে চাইবে না। অতীতের সব যুদ্ধই ভুল হিসাব নিকাশের ফল, তা যুদ্ধ শেষ হওয়ার পরপরই বোঝা যায়। কোন সংঘাতই গোটা মানব জাতির জন্য অকল্যাণ ছাড়া কল্যাণ বয়ে আনে না। তার প্রমাণ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম আফগানিস্তান যুদ্ধ, যে যুদ্ধের ফলে হাজার হাজার মানুষের প্রাণহানি, লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুত হওয়া ছাড়া আর কোনো কিছুই অর্জন করা যায়নি। তাই বৈশ্বিক যে কোনো সমস্যা সমাধান করতে সংঘাতের বদলে অবশ্যই বিশ্ব নেতাদের আলোচনার পথ বেছে নিতে হবে। আর বিশ্বমোড়ল আমেরিকা যদি এভাবে কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে কোনো দেশের উপর অন্যায়ভাবে আগ্রাসন চাপিয়ে দেয় তবে তার মোড়লগিরিও একসময় বিলুপ্ত হতে পারে, যার নজির ইতিহাসে আমরা অনেক দেখেছি। ফেরাউন, নমরুদ, পারস্য, রোমান সাম্রাজ্য সহ অনেক শক্তিশালী সাম্রাজ্য শুধু দুর্বলদের উপর আগ্রাসন চালানোর কারণে একসময় তাদের মোড়লগিরি হারিয়েছে। সুতরাং আমরা চাই আমেরিকাও সংঘাত বন্ধ করে আলোচনার পথ বেছে নিক, মধ্যপ্রাচ্যের মানুষও শান্তিতে বসবাস করুক, মধ্যপ্রাচ্যে শান্তি দীর্ঘস্থায়ী হোক, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই পর্ব।